নমস্কার, আমি সুস্মিতা ব্যানার্জি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্রী। এই সেমিস্টারের ইপিসি 3-র অন্তর্গত কন্টেন্ট সংক্রান্ত প্র্যাকটিকামটি করার জন্য আমি আমার মেথড সাবজেক্ট ইতিহাসের একটি খুব সুন্দর বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো প্রাচীন বঙ্গ বা বাংলা। আমি নিচে একটি মানচিত্র দিয়েছি যেখানে আমাদের প্রাচীন বঙ্গের সীমানা নির্ধারিত করা আছে এবং কোন কোন অঞ্চলে প্রাচীন বঙ্গ বিভক্ত ছিল সে সমস্ত অঞ্চলগুলি চিহ্নিত করা রয়েছে। আমরা যে রাজ্যে বাস করি তার নাম পশ্চিমবঙ্গ, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গই যে বঙ্গ ছিল পূর্বকালে তা নয়। আমাদের এই পশ্চিমবঙ্গ ছাড়াও আরও অনেক বড় এলাকা জুড়ে ছিল পূর্বকার বঙ্গভূমি। তো এই বঙ্গের উৎপত্তি কোথায়, বঙ্গ কি কতগুলি অঞ্চলে বিভক্ত, এই সমস্ত কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা দেখতে পাই আদি মধ্যযুগে এই বঙ্গের উৎপত্তি। তার আগে এই বঙ্গ ছিল এক জঙ্গলে পরিপূর্ণ এক স্থান। তারপর আদি মধ্যযুগে অর্থাৎ চতুর্থ শতক নাগাদ আস্তে আস্তে জনবসতি গড়ে ওঠে এবং ক্রমে তা বঙ্গরূপে একটি বিশাল জনপদের রূপ নেয়। ষোড়শ সপ্তদশ এবং অষ্টদশ শতকে যে সমস্ত ইউরোপীয় ভ্রমণকারী এবং বণিকরা এই প্রদেশে আসতেন তারা এই অঞ্চলের নাম দিয়েছিলেন বেঙ্গলা। সেখান থেকেই বঙ্গকে বাংলা নামেও অভিহিত করা হতো। এই বঙ্গ নামের উৎপত্তি আমরা কোথায় পাই সেই সম্বন্ধে আমরা একটু জেনে নেব। বঙ্গ নামটির প্রথম উল্লেখ আমরা পাই ঋগ্বেদে ঐতরীয় আরণ্যকে। এছাড়াও কৌটিল্যের অর্থশাস্ত্র, কালিদাসের রঘুবংশম, মিনহাজি সিরাজের লেখায়ও আমরা বঙ্গের নাম পাই। এছাড়াও মুঘল যুগের আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থেও আমরা সুবা বাংলা বলে একটি অঞ্চলের নাম পাই, যে সুবা বাংলাকে মনে করা হতো প্রাচীন বঙ্গ। প্রাচীন বঙ্গ অনেকগুলি জনপদে বা অনেকগুলি অঞ্চলে বিভক্ত ছিল। সেই অঞ্চলগুলির নাম আমরা এখানে উল্লেখ করেছি। সেই নামগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে আমরা দেখতে পাই পুণ্ড্রবর্ধন। পুণ্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম অঞ্চল। বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী এবং পাবনা জুড়ে ছিল এই পুণ্ড্রবর্ধন এলাকা। এর পরবর্তী অঞ্চল বরেন্দ্র, ভাগীরথী এবং করতোয়া নদীর মধ্যবর্তী এলাকাকেই আমরা বরেন্দ্র নামে জানি। এরপর আসছে বঙ্গ। আমরা যে বঙ্গ নিয়ে আজ আলোচনা করছি সেই বঙ্গেরই একটি ক্ষুদ্র স্থান হলো বঙ্গ। প্রাচীনকালে পদ্মা এবং ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে যে বদ্বীপ এলাকা ছিল সেই অঞ্চলকেই বলা হতো বঙ্গ। অর্থাৎ বর্তমান বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর, বরিশাল সহ ভাগীরথীর পশ্চিম দিকের এলাকা, এই সমস্ত কিছু নিয়ে ছিল বঙ্গ। এর পরবর্তী বঙ্গাল। বঙ্গাল বলতে মূলত বোঝায় বঙ্গের দক্ষিণ সীমান্তবর্তী বঙ্গোপসাগর উপকূল অঞ্চল। অর্থাৎ বর্তমানে যেটা আমরা সুন্দরবন নামে জানি সেই অঞ্চলই ছিল পূর্বেকার বঙ্গাল। এর পরেরটা আসছে রাঢ় এবং শুম্ভ। এই রাঢ় অঞ্চল আবার দুভাগে বিভক্ত ছিল। একটা হলো উত্তর রাঢ় এবং একটি হলো দক্ষিণ রাঢ়। উত্তর রাঢ়কে বলা হতো ব্রজভূমি এবং দক্ষিণ রাঢ়কে বলা হতো শুম্ভভূমি। কিন্তু ব্রজভূমি নামে উত্তর রাঢ়কে ডাকা হতো না, উত্তর রাঢ়কে রাঢ় অঞ্চল বলেই ডাকা হতো এবং দক্ষিণ রাঢ়ের নাম শুম্ভভূমি, তো দক্ষিণ রাঢ়কে শুম্ভভূমি বলেই ডাকা হতো। সেখান থেকেই রাঢ় এবং শুম্ভ এই দুটি নামে এই অঞ্চলটি অভিহিত হয়। জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় ছিল ব্রজভূমি এবং দক্ষিণ রাঢ় ছিল শুম্ভভূমি এলাকা। এই উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়ের মধ্যবর্তী যে সীমানা ছিল সেটি ছিল অজয় নদ। উত্তর রাঢ়ের সীমানা বলতে বোঝায় আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ অর্থাৎ পুরুলিয়া, ঝাড়খণ্ড এই অঞ্চল এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ। এবং দক্ষিণ রাঢ় বলতে আমরা বুঝি বর্তমানকালের হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ। এছাড়াও অজয় এবং দামোদর নদের মধ্যবর্তী বিরাট এলাকাও ছিল রাঢ় অঞ্চলের
দক্ষিণ রাঢ় অর্থাৎ শুম্ভভূমির অন্তর্গত। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। এর পরের অঞ্চল গৌড়। গৌড় প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি যে গৌড়ের একজন বিখ্যাত রাজা ছিলেন শশাঙ্ক। তো এই গৌড়ের অবস্থান কোথায়? গৌড়ের অবস্থান বরাহমিহিরের রচনা অনুযায়ী আমরা জানতে পারি গৌড়ের অবস্থান বর্তমান মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ। এই গৌড় ছিল প্রাচীন এবং মধ্যযুগের বাংলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এছাড়াও গৌড় বলতে একটি জনগোষ্ঠীকেও বোঝানো হতো। আমরা দেখছি খ্রিস্টীয় 7ম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমানা বেড়ে গিয়েছিল। অর্থাৎ আমরা বলতে পারি ভাগীরথীর পশ্চিম পাড়ের আজকের মুর্শিদাবাদ জেলা যতটা বিস্তৃত সেই অঞ্চলে ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা। এর পরের অঞ্চল সমতট। সমতট বলতে মূলত বোঝায় বর্তমানের বাংলাদেশের কিছু কিছু এলাকা, যেমন বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের যে সমভূমি, এই সমভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠে সমতট অঞ্চল। এই সমতট অঞ্চলের পাশ দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী। এবং সর্বশেষ অঞ্চল হচ্ছে হরিকেল। সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের যে বিস্তৃত এলাকা, সেই এলাকাই হরিকেল নামে পরিচিত ছিল। এই প্রাচীন বঙ্গর চারিদিকে আবার 3টি নদী ছিল। 3টি নদী নিয়ে আমাদের এই প্রাচীন বঙ্গ বিস্তৃত ছিল। এই নদীগুলি হলো ভাগীরথী, পদ্মা ও মেঘনা। এই প্রাচীনবঙ্গের এক একটি অঞ্চল দীর্ঘকাল ধরে স্বাধীন ছিল, স্বাধীনভাবে তারা শাসন করতেন। আবার কয়েকটি অঞ্চল অন্য অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল। তবে আদি মধ্যযুগের আগে বঙ্গ বলে কিছুই ছিল না। আগেই আমরা বলেছি এই এলাকা ছিল জঙ্গল অধ্যুষিত এলাকা, এবং পরবর্তীকালে জনবসতি গড়ে ওঠার সাথে সাথে নতুন শাসন ব্যবস্থা গড়ে উঠতে এক সভ্যতার জন্ম হয় এবং ক্রমে তা বঙ্গ হিসেবে আত্মপ্রকাশ করে। ধন্যবাদ।